হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। আমি ঐশ্বর্য বিশ্বাস। আজ আমরা আলোচনা করব ভারতীয় সংবিধান থেকে। এর আগের দিন আমরা কিন্তু ভারতীয় সংবিধান থেকে গুরুত্বপূর্ণ 25টা প্রশ্ন সম্পর্কে পড়িয়েছিলাম। তার আগে আমরা দেখো গুরুত্বপূর্ণ ধারা আর সংবিধান সংশোধনী সম্পর্কে বিস্তারিত দুটি ক্লাস করানো হয়েছে। একটা করানো হয়েছে গুরুত্বপূর্ণ ধারার উপর, আর একটা করানো হয়েছে এই সংবিধান সংশোধনীর উপর। তো এবার ডেসক্রিপটিভ ক্লাসগুলো যে করানো হয়েছিল সেগুলো থেকে কিরকম টাইপের প্রশ্ন আসে সেগুলো কিন্তু তোমাদের দেখানো হয়নি। আর এই দুটো ডেসক্রিপটিভ ক্লাসের কথাই কেন বলছি, কারণ প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো আসে তার মধ্যে এই দুটার থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। এই জন্য এই ডেসক্রিপটিভ ক্লাসগুলোর ভিত্তিতেই আমরা কিন্তু আজকে এমসিকিউ প্র্যাকটিস করব। এখান থেকে এই দুটো চ্যাপ্টার থেকে এমসিকিউ দেখব। আজকে মোট 20টা প্রশ্ন কিন্তু এখানে আলোচনা করা রয়েছে। 20টা প্রশ্ন আলোচনা করা রয়েছে। এই 20টা প্রশ্নের মধ্যে আরো মিনিমাম 80টা পয়েন্ট আছে। টোটাল এখানে বলতে পারো 100টা প্রশ্ন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব পয়েন্টের মাধ্যমে। কিন্তু প্রশ্ন কিন্তু এমসিকিউ রয়েছে মাত্র 20টাই, ঠিক আছে? তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো তোমরা ভিডিও স্কিপ না করে পুরোপুরি দেখবে। আচ্ছা, আর তোমাদের জন্য যে খবরটা আমরা বারবার দিয়ে থাকি যে www.5erpathshala.com এই ওয়েবসাইটে প্রতি রবিবার সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত কিন্তু একটা মক টেস্ট না হচ্ছে এসএসসি জিডি 2025 কে লক্ষ্য রেখে। তো এই মক টেস্টটা তোমরা এই www.5erpathshala.com এই ওয়েবসাইটে গিয়ে লগইন করে তোমরা অবশ্যই মক টেস্টটা দাও। আর এই মক টেস্টের রেজাল্ট কিন্তু প্রত্যেক সোমবার 10টা AM এর মধ্যে তোমরা পেয়ে যাবে। অর্থাৎ তোমরা কে কত র্যাঙ্ক করলে, যতজন পরীক্ষা দিল তার মধ্যে কিন্তু আমরা পেয়ে যাবে। অবশ্যই মক টেস্টটা দাও। এমনকি তোমাদের বন্ধু বান্ধব যারা এসএসসি জিডির প্রিপারেশন নিচ্ছে, নিজের প্রিপারেশন কতটা হলো সেটার জন্য, সেটা দেখার জন্য হলেও এই মক টেস্টটা কিন্তু দাও। প্রত্যেক রবিবার সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত মক টেস্টটা দিলে নিজের খামতি বুঝতে পারো, ঠিক আছে? তো চলো রুটিনটা একবার দেখে নাও। আমাদের সপ্তাহে কিন্তু প্রত্যেক দিনই ক্লাস রয়েছে, শুধু শুক্রবার সকালে ক্লাস নেই, ঠিক আছে? তো আজ যেহেতু পলিটি অর্থাৎ সংবিধানের ক্লাস, সেই জন্য কিন্তু দেখো আজ শুক্রবার, তাই তো, সন্ধ্যে 7টা। আমার ক্লাস কিন্তু থাকে সোমবার সকাল 9টায় কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, মঙ্গলবার সন্ধ্যে 7টায় কিন্তু অর্থনীতি বা ইকোনমিক্স এর ক্লাস থাকে, ঠিক আছে? অবশ্যই তোমরা সেই ক্লাসগুলো মিস করবে না। এমনকি অন্যান্য যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলো একটি ক্লাসও মিস করবে না, কারণ আমাদের হাতে কিন্তু সময় একদমই নেই আর, তাই না? তো চলো প্রথম প্রশ্ন দেখে নিই। আচ্ছা, ভারতের সংবিধানের ড্যাশ ধারাতে, মানে কত নম্বর ধারাতে বলা হয়েছে যে রাজ্য ভারতের ভূখণ্ড জুড়ে নাগরিকদের জন্য একটি অভিন্ন নাগরিক আইন সুরক্ষিত করার চেষ্টা করবে? অপশন এ তে রয়েছে 44, অপশন বি তে রয়েছে 49 নম্বর ধারা, সি তে 42 নম্বর ধারা, ডি তে 40তম ধারা বা 40 নম্বর ধারা। তাহলে এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশনে 44 নম্বর ধারাতে। এবার দেখো এক্সট্রা পয়েন্টগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথমে কি রয়েছে, একটি অভিন্ন নাগরিক বিধি হলো এমন একটি বিধি ব্যবস্থা যেখানে কিনা সকল ধর্ম বর্ণ সবার জন্য এক। দেখো বলা রয়েছে যা বিবাহ, বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক গ্রহণ ইত্যাদির মতো ব্যক্তিগত বিষয় সমস্ত ধর্মীয় সম্প্রদায়ের জন্য প্রযোজ্য হবে। অর্থাৎ সবার জন্য এটা কিন্তু প্রযোজ্য হবে। এরপর ভারতের সংবিধানে 44 নম্বর ধারাতে বলা হয়েছে যে রাজ্য ভারতের ভূখণ্ড জুড়ে নাগরিকদের জন্য একটি অভিন্ন নাগরিক আইন সুরক্ষিত করার চেষ্টা করবে। এই যে 44 নম্বর ধারা, এটার কথাই বলা রয়েছে যে রাজ্য সমস্ত নাগরিকদের জন্য একটা অভিন্ন আইন কিন্তু একটা জারি করবে বা রেখে দিবে। 2 নম্বর প্রশ্ন দেখো, জম্মু ও কাশ্মীরকে অনুচ্ছেদ ড্যাশের অধীনে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে? আচ্ছা, কত নম্বর অনুচ্ছেদে জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে এটাই জানতে চাওয়া হয়েছে।
অপশন এতে দেখো 370 নম্বর, অপশন বি 100, অপশন সি 111, নাকি অপশন ডি 12তম অনুচ্ছেদে। তাহলে এটার ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশন এ 370 নম্বর অনুচ্ছেদে কিন্তু জম্মু ও কাশ্মীরকে একটা কি মানে একটা বিশেষ কিন্তু মর্যাদা কিন্তু দেওয়া হয়েছে। দেখো 370 অনুচ্ছেদের অধীনে জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে, এটা তো প্রথম লাইনে আমরা আলোচনা করলাম। এবার এই যে 370 অনুচ্ছেদটি 1954 থেকে 2019 সাল পর্যন্ত কিন্তু একটি রাজ্য হিসেবে ভারত দ্বারা পরিচালিত হয়েছিল, ঠিক আছে। এরপর জম্মু ও কাশ্মীর পুনর্গঠন আইন 2019 অনুযায়ী জম্মু ও কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে বিভক্ত করার জন্য সংসদে পাস হয়েছিল। এটা কিন্তু এই 370 নম্বর ধারা তুলে দেওয়ার পরের ঘটনা। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের ধারা 76 ড্যাশের সাথে সম্পর্কিত রয়েছে। কার সাথে সম্পর্কিত রয়েছে? অপশন এ অ্যাটর্নি জেনারেল, অপশন বি মন্ত্রী পরিষদ, অপশন সি ভারতের গভর্নর, অপশন ডি স্বরাষ্ট্রমন্ত্রী। আচ্ছা, কার সাথে সম্পর্কিত তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কিন্তু সম্পর্কিত। দেখো ভারতের সংবিধানের ধারা 76 ভারতের জন্য অ্যাটর্নি জেনারেলের নিয়োগ, দায়িত্ব, যোগ্যতা এবং ক্ষমতার সাথে সম্পর্কিত রয়েছে। অর্থাৎ পুরোটাই এজি বা অ্যাটর্নি জেনারেলের জন্য কিন্তু দায়িত্ব বলতে পারো, যোগ্যতা, ক্ষমতা পুরোটাই কিন্তু এই অ্যাটর্নি জেনারেলের উপর নির্ভর করে আছে। এরপর ভারতের জন্য অ্যাটর্নি জেনারেল হলেন দেশের সর্বোচ্চ কি আইন কর্মকর্তা এবং তিনি ভারত সরকারের আইনি উপদেষ্টা হিসেবে কিন্তু কাজ করে থাকেন। তাহলে অ্যাটর্নি জেনারেল অনেক বেশি পাওয়ারফুল। দেখো অ্যাটর্নি জেনারেলের পার্লামেন্টের উভয় কক্ষের কথা বলার এবং কার্যক্রমে অংশ নেওয়ার অধিকার রয়েছে। অর্থাৎ উভয় কক্ষে কিন্তু পার্লামেন্ট তার পার্লামেন্টের উভয় কক্ষে অ্যাটর্নি জেনারেল তার বক্তব্য কিন্তু পোষণ করতে পারে। তবে ভোট দেওয়ার অধিকার নেই, অ্যাটর্নি জেনারেলের কিন্তু কোনো রকম ভোট দেওয়ার অধিকার নেই। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন সংশোধনী দ্বারা ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলি অন্তর্ভুক্ত করা হয়েছিল? দেখো 56তম সংশোধনী, 42তম সংশোধনী, 25তম সংশোধনী, নাকি অপশন ডি 14তম সংশোধনী। তাহলে কোন সংশোধনী দ্বারা? তাহলে এটার ক্ষেত্রে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি 42তম সংশোধনী। এই 42তম সংশোধনী দ্বারা কিন্তু কি ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলি অন্তর্ভুক্ত করানো হয়েছে। দেখো 42তম সংবিধানের সংশোধনী আইন 1976 দ্বারা ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলি অন্তর্ভুক্ত করানো হয়েছিল। 5 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রেক্ষাপট নিম্নলিখিত কোন ধারাটি নাগরিকদের ধর্মের স্বাধীনতার অধিকার নিশ্চয়তা দেয়? অর্থাৎ এই যে 4টা ধারার কথা এখানে উল্লেখ আছে, এটা কোনটা, এই 4টার মধ্যে কোন ধারাটা ধর্মীয় স্বাধীনতার কথা উল্লেখ করে? অপশন এ তে রয়েছে ধারা 14, বি তে রয়েছে ধারা 25, সি তে রয়েছে ধারা 32, অপশন ডি তে রয়েছে ধারা 22। তাহলে এটার ক্ষেত্রে কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন বি ধারা 25। দেখো ভারতের সংবিধানের 25 ধারা বা 25 নং বলতে পারো, 25 নং ধারা তার নাগরিকদের ধর্মীয় স্বাধীনতার অধিকার কিন্তু দিয়ে থাকে। এটি বিবেকের স্বাধীনতা এবং মুক্ত পেশা অনুশীলন এবং ধর্ম প্রচারের স্বাধীনতা প্রদান করে। আচ্ছা, তাহলে বলা হয়েছে বিবেকের স্বাধীনতা, মুক্ত পেশা অনুশীলন এমনকি ধর্ম প্রচারের স্বাধীনতাও কিন্তু এই ধারা 25-এর মধ্যে উল্লেখ করা হয়েছে। নেক্সট প্রশ্ন, 1985 সালে 52তম সংশোধনী মাধ্যমে ভারতীয় সংবিধানে কি সংশোধন করা হয়েছিল? দেখ অপশন এ তে রয়েছে দল ত্যাগ বিরোধী আইন অন্তর্ভুক্ত ছিল, বি তে রয়েছে কর বৃদ্ধির ক্ষেত্রে ইউনিয়ন এবং রাজ্যের তালিকার সংশোধন, সি তে রয়েছে সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শব্দটি প্রস্তাবনায় যুক্ত হয়েছে, আর ডি তে রয়েছে ভারতীয় ইউনিয়নের মধ্যে একটি রাজ্য হিসেবে সিকিম গঠন। তাহলে এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন এ দল ত্যাগ বিরোধী আইন অন্তর্ভুক্ত ছিল এই 1985 সালের 52তম সংশোধনীর মাধ্যমে। দেখো 52তম সংশোধনীর মাধ্যমে দল ত্যাগ বিরোধী আইন ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল, এটা আমরা প্রশ্নের মধ্যেই পেলাম। এরপরে 52তম সংশোধনী 1985 সালে পাস হয়েছিল, এটি ভারতীয় সংবিধানের 10ম তফসিল যুক্ত করেছে বা এই 52তম সংশোধনীটা। এরপর 10ম তফসিল দল ত্যাগের ভিত্তিতে সংসদ ও রাজ্য বিধানসভা সদস্যদের
অযোগ্যতার সাথে সম্পর্কিত। এরপর 1985 সালে 30 জানুয়ারি লোকসভার দল ত্যাগ বিরোধী আইন পাস হয়েছিল। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কত সালে লোকসভায় দল ত্যাগ বিরোধী আইন পাস হয়েছিল? তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে 1985 সালে 30 জানুয়ারি লোকসভায় দল ত্যাগ বিরোধী আইন কিন্তু পাস হয়েছিল। লাস্ট দেখো কি বলছে এখানে, 31 জানুয়ারি 1985 সালে রাজ্যসভা কর্তৃক দল ত্যাগ বিরোধী আইন ছিল। ঠিক আছে, তাহলে মেনে নেওয়া হয়েছিল। এরপরে দেখো, ভারতের সংবিধানে বিধান সংশোধন করার ক্ষমতা সংসদের রয়েছে, এটা দাবি। এরপর সংবিধানের কোন ধারাতে সংসদকে এই ক্ষমতা দেওয়া হয়েছে? আচ্ছা, সংবিধানের কোন ধারাতে সংসদকে এটা ক্ষমতাটা দেওয়া হয়েছে? ধারা 1, ধারা 256, অপশন সি ধারা 55, অপশন ডি ধারা 368। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি ধারা 368। অর্থাৎ 368 নম্বর ধারাতে কিন্তু সংবিধান সংশোধনের পদ্ধতি নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, 42তম সাংবিধানিক সংশোধনী 1976 সালে ড্যাশের সুপারিশ অনুসারে করা হয়েছিল। কার সুপারিশ অনুসারে করা হয়েছিল? অভিজিৎ সেন কমিটির সুপারিশে, অজিত কুমার কমিটির সুপারিশে, আবিদ হোসেন কমিটির সুপারিশে, নাকি অপশন বি শরণ সিং কমিটির সুপারিশে? তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি ডক্টর শরণ সিং কমিটির নেতৃত্বে বা সুপারিশে কিন্তু করা হয়েছিল। দেখো, 42তম সংবিধান সংশোধনী আইন 1976 সালে ভারতে জরুরি সময়কালে পাস হয়েছিল। ঠিক আছে, এই সংশোধনী সংবিধানে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে, যার মধ্যে মৌলিক কর্তব্যের সন্নিবেশ ঘটে। ঠিক আছে, দেখো নেক্সট প্রশ্ন, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে লোকসভার কার্যকালের মেয়াদ 6 বছর থেকে কমিয়ে পূর্বের ন্যায় 5 বছর করা হয়? 6 বছর করা হয়েছিল, তারপর আবার সেটা কিন্তু পূর্বের ন্যায় 5 বছর করা হয়েছে। 42তম সংবিধান সংশোধনী, অপশন বি তে রয়েছে 44তম সংবিধান সংশোধনী, সি তে রয়েছে 101তম সংবিধান সংশোধনী, আর ডি তে রয়েছে 103তম সংবিধান সংশোধনী। তাহলে এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন এ 42তম সংবিধান সংশোধনী। দেখো, 44তম সংশোধনী 1978 কি বলা রয়েছে? সম্পত্তি অধিকারকে মৌলিক অধিকারের পরিবর্তে আইনগত অধিকারে পরিণত করা হয়। 352তম অনুচ্ছেদ সংশোধনী অনুসারে জরুরি অবস্থা জারি করার সময় সশস্ত্র সেনা নিয়োগ করা যাবে, এটা কিন্তু বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, 86তম সংবিধানী বা সংবিধান সংশোধনী আইন 2002 ভারতের সংবিধানে নিম্নলিখিত কোন ধারাটি প্রবেশ করিয়েছিল? অপশন এ তে রয়েছে 21 এ, বি তে রয়েছে 39 এ, সি তে রয়েছে 20 বি, ডি তে রয়েছে 56 সি। তাহলে এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ 21 এ। দেখো, 2002 সালে ভারতের সংবিধানে 86তম সংশোধনী আইন সরবরাহ করা হয়েছিল। সংবিধানের ভাগ 3 এর মৌলিক অধিকার হিসেবে শিক্ষার অধিকার কিন্তু যুক্ত করা হয়। এই সংশোধনীটি ধারা 21 এ প্রবেশ করিয়েছিল, যা 6 থেকে 14 বছর বয়সী শিশুদের শিক্ষার অধিকার কিন্তু আলোচনা করা হয়েছিল। কোথায়? এই মৌলিক অধিকার হিসেবে পরিগণিত হয়েছিল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধানের 231 অনুচ্ছেদ দুটি বা ততোধিক রাজ্যের জন্য একটি সাধারণ হাইকোর্ট প্রতিষ্ঠার ক্ষমতা প্রদান করে। অপশন এ কাকে প্রদান করে? সংসদ, অপশন বি সুপ্রিম কোর্ট, সি ভারতের রাষ্ট্রপতি, ডি কেন্দ্রীয় মন্ত্রিসভা। তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ সংসদ। ঠিক আছে, তাহলে এই সংসদই ভারতের সংবিধানের 231 নম্বর অনুচ্ছেদে 2 বা ততোধিক রাজ্যের জন্য একটি সাধারণ হাইকোর্ট প্রতিষ্ঠার ক্ষমতা কিন্তু প্রদান করে, সংসদই প্রদান করে, তাই তো? দেখো, ভারতের সংবিধান অনুচ্ছেদ 231 2 বা ততোধিক রাজ্যের জন্য একটি সাধারণ হাইকোর্ট প্রতিষ্ঠার সাথে সম্পর্কিত। বর্তমানে আমাদের দেশে 25টি কিন্তু হাইকোর্ট রয়েছে, তাই তো? যার মধ্যে 3টি সাধারণ হাইকোর্ট রয়েছে। আচ্ছা, 25টা তো হাইকোর্ট রয়েছে মোট, ঠিক আছে? তার মধ্যে 22টা তাহলে বলতে পারো 22টা স্টেটের জন্য, বাদ বাকি এই যে তিনটা দেখো, পাঞ্জাব এবং হরিয়ানা রাজ্যগুলি একটি সাধারণ হাইকোর্টে ভাগ করা যায়, যা চণ্ডীগড়ে অবস্থিত। ঠিক আছে, এরপর উত্তর পূর্ব রাজ্যগুলি আসাম, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, গৌহাটিতে একই হাইকোর্টে অংশীদার। ঠিক আছে, তাহলে টোটাল এখানে দেখো 2টার কথা উল্লেখ পেলাম আমরা, বাকি আরো একটি আছে
নেক্সট দেখো, নিচের কোন সাংবিধানিক সংশোধনী শিক্ষার অধিকার প্রদান করেছিল? দেখো, 88তম সংশোধনী, বি 89তম সংশোধনী, সি 87তম সংশোধনী, ডি 86তম সংশোধনী। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি 86তম সংশোধনী। 2002 সালে ভারতের সংবিধানের 86তম সংবিধান সংশোধনী কিন্তু সংবিধানের তৃতীয় অংশে মৌলিক অধিকার হিসেবে শিক্ষার অধিকারকে যুক্ত করে। ঠিক আছে, যে সংশোধনীতে 21-এর এ ধারাতে, ঠিক আছে, 6 থেকে 14 বছরের বয়সী শিশুদের কিন্তু শিক্ষার অধিকারের একটি মৌলিক অধিকার হিসেবে কিন্তু ঘোষণা করেছিল। ঠিক আছে, এটা 86তম সংশোধনীর মাধ্যমে সংবিধানে যুক্ত করা হয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ অস্পৃশ্যতা ধারণাকে বাতিল করে এবং যে কোনো আকার বা আকারে অনুশীলনকে নিষিদ্ধ করে? অর্থাৎ এই যে অস্পৃশ্যতাকে বাতিল করে এবং অস্পৃশ্যতা সম্পর্কিত যে কোনো ধারণাকে কিন্তু নিষিদ্ধ করে। আচ্ছা, অপশন এ 16 নম্বর ধারা, বি 15 নম্বর ধারা, সি 17 নম্বর ধারা, নাকি অপশন ডি 14 নম্বর ধারা? তাহলে এখানে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি 17 নম্বর ধারা। ভারতের সংবিধানে 17 নম্বর ধারা বা 17 নম্বর অনুচ্ছেদে কিন্তু অস্পৃশ্যতা ধারণাকে বাতিল করে এবং যে কোনো আকার বা আকারের অনুশীলন নিষিদ্ধ করে এই অস্পৃশ্যতা সম্পর্কে। ঠিক আছে, প্রকৃতপক্ষে অস্পৃশ্যতা থেকে উদ্ভূত, ঠিক আছে, কোন অক্ষমতার প্রয়োগ আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হবে। অর্থাৎ অস্পৃশ্যতা যুক্ত যদি কোনো খবর বা কোনো রকম আইন যদি প্রয়োগ করা হয়, যদিও কোনো আইন নেই, যদি প্রয়োগ করা হয় তাহলে কিন্তু তার কি সেই ব্যক্তির শাস্তিযোগ্য অপরাধ কিন্তু হবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, ভারতের সংবিধানের 74তম সংশোধনী আইন 1992 কিসের সাথে সম্পর্কিত? অপশন এতে রয়েছে পৌরসভার সাথে সম্পর্কিত, বি নাগরিকত্বের সঙ্গে সম্পর্কিত, সি জরুরি বিধানের সঙ্গে সম্পর্কিত, নাকি অপশন ডি মৌলিক কর্তব্যের সঙ্গে সম্পর্কিত? তাহলে এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন এ পৌরসভার সাথে কিন্তু সম্পর্কিত। 74তম সংশোধনী আইন 1992 পৌরসভাকে সাংবিধানিক স্বীকৃতি দিয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে পৌরসভাকে সাংবিধানিক স্বীকৃতি দিয়েছে কততম সংবিধান সংশোধনী? তাহলে অ্যান্সার 74তম। এবার প্রশ্ন, 74তম সংবিধান সংশোধনী কত সালে হয়েছিল? তাহলে অ্যান্সার কি হবে? 1992 সালে। তাহলে দেখো কত রকম করে কিন্তু একটা লাইন থেকে প্রশ্ন করা যাচ্ছে। দেখো, এটি সংবিধানের অংশ 9A তে 243 পি থেকে 243 ZG ধারায় একটি নতুন অংশ যুক্ত করেছে। এটি সংবিধানের একটি 12তম তফসিল অন্তর্ভুক্ত করেছে, যাতে 243 W ধারায় উল্লেখিত পৌরসভাগুলি 18টি কার্যকরী আইটেম রয়েছে, বা বলতে পারো তার মধ্যে লিস্ট রয়েছে। এটি মহিলাদের জন্য 1/3 আসন বাধ্যতামূলক করে। কোনটি? এই যে 74তম সংবিধান সংশোধনী আইন 1992। তাহলে কি করে? মহিলাদের জন্য 1/3 আসন কিন্তু বাধ্যতামূলক করে। এবার 15 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের কোন ধারাতে ভারতীয় নাগরিকদের জন্য ভিন্ন মৌলিক কর্তব্য নির্ধারণ করা হয়েছে? দেখো, এটা বিভিন্ন, হ্যাঁ ভিন্ন তো না, বিভিন্ন। ধারা 74A, ধারা 51A, ধারা 88B, ধারা 44B। তাহলে এটার ক্ষেত্রে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি ধারা 51A। ঠিক আছে, দেখো ধারা 51A ভারতীয় নাগরিকদের জন্য কিন্তু মৌলিক কর্তব্য নির্ধারণ করে। ভারতীয় সংবিধানের অংশ কত 4 এ মৌলিক দায়িত্বগুলি পরিচালনা করে। এবার বর্তমানে কতগুলি? 11টি কিন্তু মৌলিক কর্তব্য রয়েছে বা দায়িত্ব রয়েছে। 42তম এবং 86তম সংবিধান সংশোধনী আইন দ্বারা সংবিধান সংশোধন করা হয়েছিল, মৌলিক কর্তব্যগুলি যোগ করা হয়। অর্থাৎ 42তম এবং 86তম এই দুটো সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু ভারতীয় মূল সংবিধানে মৌলিক কর্তব্যগুলোকে কিন্তু যুক্ত করা হয়। নেক্সট প্রশ্ন, ক্ষুদ্র সংবিধান শব্দটি ভারতীয় সংবিধানের কোন সাংবিধানিক সংশোধনী আইনের জন্য ব্যবহৃত হয়? অর্থাৎ বলা হয়েছে, প্রশ্নটাকে একটু ঘুরিয়ে বলা হয়েছে। প্রশ্ন এরকম হলেও হতো যে কোন সংবিধান সংশোধনীকে ক্ষুদ্র সংবিধান বলা হয়? আচ্ছা,
অপশন এ 38তম সংবিধান সংশোধনী, বি 42তম সংবিধান সংশোধনী, সি 40তম সংবিধান সংশোধনী, আর ডি 44তম সংবিধান সংশোধনী। তাহলে এটার ক্ষেত্রে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি 42তম সংবিধান সংশোধনী। ক্ষুদ্র সংবিধান শব্দটি 42তম সংবিধান সংশোধনীর জন্য কিন্তু ব্যবহার করা হয়েছে, যেটাকে 1976 এর জন্য ব্যবহার করা হয়েছিল, কারণ এটি সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং সংযোজন এনেছিল। এই সংবিধান সংশোধনীটা মেইনলি এত বেশি গুরুত্বপূর্ণ যেটাকে একটা ক্ষুদ্র সংবিধানই বলা হয়েছে। ঠিক আছে, এটা হয়েছিল কত সালে? 1976 সালে, এটাও মনে রাখবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় শিক্ষার অধিকার প্রদান করা হয়েছে? এটা অলরেডি আলোচনা করা হয়েছে, এই রকম টাইপের একটা প্রশ্ন আমরা করেছিলাম এর আগে। 23 নম্বর ধারা, 22 নম্বর ধারা, 22 এ নাকি অপশন ডি 20? তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন সি 21 এ। শিক্ষার অধিকার আইন আরটিই 2009 সালে শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদান করে, এবং এটিকে 21 এ ধারার অধীনে মৌলিক অধিকার হিসেবে কিন্তু বলবৎ করা হয়, বা মৌলিক অধিকার হিসেবে এটাকে ধরা হয়। 2002 সালে ভারতের সংবিধানে 86তম সংবিধান সংশোধনী তৃতীয় অংশে মৌলিক অধিকার হিসেবে শিক্ষার অধিকারকে কিন্তু প্রদান করা হয়ে থাকে। আর আজকের ক্লাসটা খুব স্পিডে করানো হচ্ছে, কারণ আমাদের হাতে আর পরীক্ষার আগে মাত্র 3টা শুক্রবারই কিন্তু থাকবে। ঠিক আছে, অবশ্যই প্রত্যেকটা শুক্রবারের ক্লাস কিন্তু তোমরা মিস করবে না, আর এগুলো থেকে প্রশ্ন দেখবে তোমরা ঠিক কমন পেয়ে গেছো। 18 নম্বর প্রশ্ন দেখো, ভারতের সংবিধানের ধারা 368 কোনটির সাথে সম্পর্কিত? কৃষি পদ্ধতি, সংসদ, কেন্দ্র রাজ্য সম্পর্ক, নাকি সাংবিধানিক সংশোধন? তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি সাংবিধানিক সংশোধন। ভারতীয় সংবিধানের ধারা 368, তাহলে ভারতীয় সংবিধানে সংবিধান সংশোধন পদ্ধতি বা সংবিধান সংশোধনের ধরন হিসেবে কিন্তু আলোচনা করা রয়েছে। এই ধরনের সংশোধনী সংসদের বিশেষ সংখ্যাগরিষ্ঠ লোকসভা এবং রাজ্যসভা তার দ্বারা হয়, এবং দ্বিতীয় প্রকারের সংশোধন হয় সংসদের বিশেষ সংখ্যাগরিষ্ঠ দ্বারা, যা মোট রাজ্যের অর্ধেক দ্বারা কিন্তু অনুসমর্থন হতে হবে। এবার সংবিধান সংশোধনীরা মেইনলি দুই ভাবে হয়। প্রথমটা বলা আছে, এক ধরনের সংশোধনী সংসদের বিশেষ সংখ্যাগরিষ্ঠ, যেমন কি লোকসভা এবং রাজ্যসভা দ্বারা হয়, আর আরেকটা কি, এবং দ্বিতীয় প্রকারের সংশোধনী হয় সংসদের বিশেষ সংখ্যাগরিষ্ঠ দ্বারা, যা মোট রাজ্যের অর্ধেক দ্বারা কিন্তু অনুমর্থন বা অনুসমর্থন করতে হবে। তাহলে এই দ্বিতীয় সংবিধান সংশোধনীটা হবে। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধানের নিচের কোন অনুচ্ছেদ সংজ্ঞায়িত করা হয়েছে যে 14 বছরের কম বয়সী কোন শিশুকে কোন কারখানা বা খনিতে কাজ করতে বা কাজ করা যাবে না, বা নিষিদ্ধ করা, বা অন্য কোনো বিপজ্জনক কর্মসংস্থায় কিন্তু নিযুক্ত করা যাবে না? এটা কোন অনুচ্ছেদে বা কোন আর্টিকেলে বলা রয়েছে? অপশন এ তে রয়েছে দেখো ধারা 89, বি ধারা 76, সি ধারা 24, ডি ধারা 34। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি ধারা 24। দেখো ভারতের সংবিধানে 24 নম্বর ধারায় কিন্তু সংজ্ঞায়িত করা হয়েছে যে 14 বছরের কম বয়সী কোনো শিশুকে কোনো কারখানা বা কোনো ঝুঁকিপূর্ণ বা বিপজ্জনক কোনো কাজে কিন্তু নিযুক্ত করা যাবে না। ধারা 76 ভারতের অ্যাটর্নি জেনারেল অফিস সম্পর্কে কথা বলা হয়েছে। এই 76টা এখানে বলা রয়েছে। অ্যাটর্নি জেনারেল ভারত সরকারের প্রধান আইনি উপদেষ্টা, তাই তো? এটা আমরা অলরেডি আগে যখন অ্যাটর্নি জেনারেল প্রশ্ন পড়লাম তখন আমরা জেনেছি। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের সংবিধানের প্রথম সংশোধনী ড্যাশ সালে করা হয়েছিল? দেখো প্রথম সংবিধান সংশোধনী কত সালে করা হয়েছিল? 1954, 1950, 1959 নাকি 1951? তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি 1951। ভারতের সংবিধানের প্রথম সংশোধনী করা হয়েছিল 1951 সালে। প্রথম সংশোধনী ভারতের সংবিধানে নবম তফসিল যোগ করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। এটি বাক ও মতামত প্রকাশের স্বাধীনতাকে সীমিত করেছে এই প্রথম সংবিধান সংশোধনী। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। কোথাও যদি সমস্যা হয় বা কোনো সমস্যা থাকে তাও কমেন্টসে জানাবে, আমরা অবশ্যই তা সলভ করে দেবো। ভিডিওটি তোমাকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।